Sandoval's Horror. তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্টের ভূতের কলে আপনাদের আবার স্বাগত জানাই। আজকে আমাদের গেস্ট ওয়ান অ্যান্ড অনলি ডক্টর উজ্জ্বল গুপ্ত। 2-3 মাস আগে অনিরুদ্ধ বলে একটা ছেলে আছে, যার পডকাস্ট আমার চ্যানেলেও আছে, আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তিনি বিয়ে করেন, অনিরুদ্ধ বিয়ে করে, এবং তার যে ভাড়া বাড়িতে ছিল সেখানে কিছু প্যারানরমাল ইনভেস্টিগেশন করার মতো কিছু ক্রিয়া হচ্ছিল। পুরো কথা আছে, পুরো সব কিছু আছে এই ভূতের কলে। যদি মিস করেন তাহলে আপনাদের লস হবে, যদি মিস না করতে চান তো শুনতে থাকুন ভূতের কল। তো চলুন তার কাছে ডাইরেক্ট যাব, কিন্তু তার আগে যেটা আমরা বলে থাকি, বা আমাদের যে নাম্বার আছে 8961371072, আবারও বলছি 8961371072, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা কল করতে পারেন, বা আপনাদের যদি কোনো রকম স্পিরিচুয়াল হেল্প লাগে সেটাও যদি আপনারা চান, এই নাম্বারে কল করে আমরা আপনাদেরকে সেই জিনিসটা প্রোভাইড করব। এবং ধরুন মেল করতে চাইছেন, কোনো গল্প লিখে পাঠাতে চাইছেন, kekpodcast@gmail.com-এও আপনারা পাঠাতে পারেন। তো চলুন ওনাকে কল করা যাক, দেখা যাক এই স্টোরিগুলো বা এই ঘটনাগুলো কেমন হতে পারে। কেমন আছো দাদা? হ্যাঁ ভালো আছি, তুই কেমন আছিস কৌশিক? এই ভালো আছি দাদা। আজকে আমরা কথা বলবো একটা ইনভেস্টিগেশন নিয়ে, আর আমাদের সাথে আছে ডক্টর ওয়ান অ্যান্ড অনলি ডাক্তার উজ্জ্বল গুপ্ত। তো আজকে আমরা কি শুনতে চলেছি দাদা তোমার কাছে? গতকাল তোর সঙ্গে আমার যেটা নিয়ে কথা হচ্ছিল, একদম এই ইয়ারে মানে এই বছরে আমার সব থেকে একটি চমকদার কেস, সে কেসটি নিয়ে আমি কথা বলি। সবাই চেনে ছেলেটিকে, অনিরুদ্ধ রায়। মোটামুটি নাম করে ইউটিউবারই এখন। বর্তমানে এখন সে মানে ইউটিউবে কাজ করছে না, কিন্তু ব্যবসা নিয়ে ব্যস্ত আছে। তো আমাকে 19 তারিখ নাগাদ আমাকে বলে 19 তারিখ নাগাদ ও বিয়ে করে। ওকে। বিয়ে করার পর ওর যে বাড়ি, সে বাড়িতে মানে একসঙ্গে লাগোয়া বাথরুম না থাকায় তো একটি রেন্টের বাড়ি নেয়। সে রেন্টের বাড়িতে সেখানে 19 তারিখ নাগাদ 19 তারিখে বিয়ে করে, 20 তারিখ নাগাদ ওখানে শিফট হয়। ঠিক। তো শিফট হওয়ার পর ও আমাকে বলে যে দাদা, ওখানে আমি যেদিন শিফট হই, মানে আমি যেদিন প্রথম বাড়িটা দেখতে যাই 20 তারিখ নাগাদ, মানে শিফট হওয়ার পর আমার বাবা ওই বাড়িটা ঠিক করেন। তো 20 তারিখে যেদিন দেখতে যাই, সেদিন আমার ভাই আমাকে বলেছিল, ভাই মানে ওর মানে ওর কোনো আত্মীয় ভাই বলেছিল, দাদা আমার না ওই বাড়িটা ভালো লাগছে না। তো ও বলেছিল, দেখ এত বড় বাড়ি, খুব কম পয়সা পেয়েছিল। মানে আমাদের বলে রাখি, বাড়িটি হচ্ছে ব্যারাকপুরে। এবারে ক্লায়েন্টের কেসের ক্ষেত্রে আমি জায়গাটি বলতে পারবো না কোন জায়গা, কারণ এটা বলা উচিত না, কিন্তু এটি ব্যারাকপুরে। আর ব্যারাকপুরে এমন একটি জায়গায় যেটি খুব বিখ্যাত একটি জায়গা। ঠিক। হ্যালো হ্যালো হ্যাঁ দাদা, আছি আমি। হ্যাঁ শুনছি। হ্যাঁ, ব্যারাকপুরে একটি বিখ্যাত জায়গা। তো এরপরে ওর সঙ্গে আসল প্রবলেম শুরু হয়। বিয়ে হয়ে যাওয়ার পর তো দেন আসল প্রবলেম শুরু হয়। তো ও বলে যে দাদা, আমার সঙ্গে যে প্রবলেমটি প্রথম শুরু হয় সেটি হচ্ছে যে আমরা যখনই স্বামী স্ত্রী একটি ঘরের মধ্যে থাকতাম, তখনই কেউ দরজায় নক করতো। তাহলে আচ্ছা, ওর শুধু দাদা দরজায় নক করা নয়, আমার মেসেজ যদি দুপুরবেলা রান্না বান্না করতো, তো প্রায়শই ফিল করতো যে পিছনে কেউ ওর দাঁড়িয়ে আছে বা ওকে কেউ দেখছে। তো আমি ওকে বললাম যে কোনো রকম কাকতালীয় ব্যাপার না তো? তো বললো, দাদা আমি এটি আরো একটু ক্লিয়ার করার জন্য সেদিন আমি আরো ক্লিয়ার করলাম, যেদিন আমরা দুজন স্বামী স্ত্রী বিয়ের পর যেটা হয়ে থাকে, দাদা তুমি ভালো মতো বুঝছো। মানে আমাকে বলেছিল যে দাদা, তোমাকে আমি খুলে বলার দরকার নেই, তুমি যেহেতু ম্যারিড, তুমি বুঝছো যে আমরা দুজন স্বামী স্ত্রী এমন অবস্থায় ছিলাম, সেখানে একটি চিরুনি ছিল। চিরুনিটি এমন একটা পজিশনে ছিল যেখানে রাগে ছুঁড়ে ফেলে দেওয়ার কোনো জায়গা নেই। মানে আমার মনে হলো যে ছুঁড়ে ফেলে দিল চিরুনিটা আমার ঘরের মধ্যে, মানে আমার বেডরুমের মধ্যে। হ্যাঁ, এটা আমাকে অনিরুদ্ধ বলেছিল।
তো একটা আমি জিনিস দাদা, আমি তোমার হ্যাঁ এই ঘটনায় যাব। আমি অনিরুদ্ধর সাথে আমি একটা পডকাস্ট করেছি, হুম আমার হুম চ্যানেলে আছে সেটা। হুম ওর হুম মাকে নিয়ে একটা ঘটনা ছিল, হুম হুম যেটা তুমি হুম জানো। হুম হুম একটা জিনিস তোমায় বলি, অনিরুদ্ধর সাথে আমার জীবনের প্রথমবার আমি পডকাস্ট করতে গিয়ে আমার মাথা ধরে গেছিল। হুম, এটা আচ্ছা তুমি জানো কিনা জানি না, আমি অনিরুদ্ধকে ফোন করেও বলেছিলাম, ভাই তোমার এটা আমি মানে আমি পারছিলাম না, আমি এডিট করতেও আমার খুব কষ্ট হচ্ছিল। আমার এই হুম জীবনের প্রথম একটা পডকাস্ট করতে, ও আমাকে বলেছিল যে কৌশিক, আমি তোমার সাথে যে পডকাস্টটা করছি অনেক রকম অসুবিধা হতে পারে। হুম আমি ভেবেছি কি অসুবিধা হবে, লাইট বন্ধ হবে, এইরকম হবে। কিন্তু দাদা তুমি বিশ্বাস করতে পারো না, আমার মাথা ধরে যাচ্ছিল, স্ট্রেঞ্জ প্রচন্ড খুব স্ট্রেঞ্জ। এবং ওটা ওকে আমি বলেও ছিলাম তারপর ফোন করে, বলে কৌশিক এটা হয় কৌশিক, আমি জানি না এটা কেন হয়, কিন্তু এটা হয়। অনিরুদ্ধর সাথে এটা ঘটে কিন্তু। এবং আমি জানি না অনিরুদ্ধ নিজে মানে এখন কতটা সেফ আছে তো আমি তো জানি না, ওর সাথে অনেকদিন ধরে আমার কন্ট্যাক্ট নেই। হুম কিন্তু খুব মানে ওর সাথে অনেক ঘটনা ঘটেছে, আমি অনেক পডকাস্টে শুনেছি, জানি না। তারপর দাদা তুমি বলো, আমি এটা জাস্ট শেয়ার করলাম সবাই দর্শকের সামনে, কারণ দেন আমি সেটা। আমাকেও বলে যে দাদা আমি যেদিন ওই চিরুনিটা ছুঁড়ে ফেলার দেখি, আমরা দুজন সেই সময় খুব হুম ঘনিষ্ঠ অবস্থায় ছিলাম, হুম ঘনিষ্ঠ অবস্থায়। হুম তোমাকে আমি খুব ও আমাকে বলেছিল দাদা আমি খুব লজ্জিত হয়ে তোমাকে বলছি, আমরা খুব ঘনিষ্ঠ অবস্থায় ছিলাম, যেটা একটা বিয়ের এটা পর ফ্যাক্ট। 7-8 দিন 15 দিনের মধ্যে হয়ে থাকে। হুম হুম তো সেই সময় আমাকে ওই চিরুনিটা আমার দিকে মানে আমাদের মনোলোকে ছুটে ফেললো। তো আমরা সঙ্গে সঙ্গে চমকে যাই, লাইট জ্বালাই, দেখি চিরুনিটা এমন একটি পজিশনে ছিল দাদা যেখান থেকে ওরকম ছুঁড়ে ফেলার জায়গাই নয়। তারপর আমি অনেকভাবে চেষ্টা করেছি চিরুনিটি ওরকম রেখে দেওয়ার, হুম আমরা লাইট জ্বালিয়ে রেখেছিলাম যে কেউ আবার পড়ছে কিনা, কিন্তু দাদা এরকম পড়ার কোনো জায়গা নেই। আমি ও আমাকে বলেছিল দাদা আমি আরো ক্লিয়ার করার জন্য ভেবেছিলাম কোনো ইঁদুর ফিদুর হতে পারে, হুম। কিন্তু আমার যে জানলার বাইরে একটি নেট লাগানো ছিল, সেই নেটটি থেকে শুধুমাত্র মশাই বা মশা বেরাতে পারে, মাছিও বেরাতে পারবে না, সেখানে ইঁদুর কি করে ঢুকবে? বাপরে। তো দেন আমি বললাম যে আর কি কি হয়েছে? তো আমাকে আরো ক্লিয়ার করে বলে দাদা আমার মিসেস আমাকে বলে যে আমি যখনই রান্না করি রান্নাঘরের দিকে, তো মনে হয় যে বাথরুম আর বাথরুমের সামনে মানে কিচেন আর বাথরুম পাশাপাশি, তার সামনে একটা জায়গা আছে যেখানে আমি ইনভেস্টিগেশনটা করেছিলাম। তুই যদি আমার ভিডিওটি দেখিস, লাস্ট আমি আজকে সকালেই পোস্ট করেছি আমার ভিডিও। তো যেখানে ইনভেস্টিগেশন ওই জায়গাটি, তো আমার মনে হয় যে কেউ আমাকে এক নজরে মানে ওর বউ বলছে এক নজরে দেখে যাচ্ছে। তো আমি প্রথম দিকে এটি ভেবেছিলাম সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, যেটা আমি করে থাকি, তুই আমাকে খুব ভালো মতো জিনিস হুম যে আমি প্রথম কথা খুব সাইন্টিফিকলি ভাবে এগাই। তো ভেবেছিলাম সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, মাস হিস্টেরিয়া হতে পারে, মানে ওর দুজনে মিলে মাস হিস্টেরিয়া হতে পারে। হুম কিন্তু হুম আমাকে বলেছে দাদা তুমি একবার আমার কথা শোনো, একবার আসো, তুমি একবার দেখো কেসটির কোনো জোর আছে কিনা। ওরা যখন আমাকে খুব করে জোরজার করলো, তো দেন আমি হুম 26 তারিখ নাগাদ আমি যাই ওদের ওখানে। ও আচ্ছা, তার আগে একটু বলে রাখি তোকে কৌশিক, হুম হুম। আমি ওকে এর আগে যাওয়ার আগে আমি বলি যে আমি তো যাইনি এর আগে, তুই আমাকে ভেতরের একটি ছবি ভিডিও করে পাঠা। আমি তখনও জানতাম না কোন জায়গায় ও ফিল করে, ওকে। ঠিক? তো আমাকে যখন ভিডিওটি পাঠায়, তখন আমার কেন মনে হয় এই বাথরুম আর রান্নাঘরের সামনে যে জায়গাটি যেখানে আমি ইনভেস্টিগেশন করেছিলাম, ওই জায়গাটা হুম সেফ নয়। আমি ওকে বলেছিলাম এটা, যে আমার মনে হচ্ছে ওই জায়গাটি ভালো না। আমি তখন অনিতকে জিজ্ঞেস করবো, অনিত তোর কি মনে হয় ওই জায়গাটা? বলে হ্যাঁ দাদা ওইখানটাই যাওয়া হয়। আমার মনে হয় আমার সিক্স সেন্স তখন মানে স্ট্রাইক করেছিল। দেখে আমরা তো অনেকদিন ধরে গবেষণা করছি, প্রায় 1 দশক হতে চললো। তো আমার মনে ছিল জায়গাটা ভালো নয়। তারপর আমাকে ও বলে দাদা তুমি একবার আমাকে অফার করে যে তুমি কেসটাকে নাও দাদা, আমাকে বাঁচাও, হয় তুমি একটা কিছু খুঁজে দাও, না তুমি হুম যেটা মানে তোমার এক একটা ওয়ার্ড আমার কাছে বেদ বাক্য, কারণ আমি এর আগে তোমার অনেকগুলো কেস দেখেছি, সেটি জোড়াবাগান ট্রাফিক গার্ড হোক বা হুম শিল্পা সিমস হোক বা দুর্গাপুরের স্কুল হোক, যে কোনো কেস বলো তোমার, আমি কেসগুলো দেখেছি, তুমি যা বলবে সেটাই হবে। তুমি যদি বলো কিছু নেই তো নেই, তুমি যদি বলো কিছু আছে তো আছে। তো আমি ওকে বলেছিলাম দেখ আমি একদিন যাব, যে ভূত মানে ভূত তো কথা না, নয় এনার্জি পেয়ে যাব বা আউট অফ বডি ইন্টেলিজেন্স পেয়ে যাব বা এন্টিটি পেয়ে যাব, এরকম তো আমার কথা নয়, কিন্তু আমি ট্রাই করতে পারি। তো বলে দাদা তুমি একবার আসো। তোর মিসেসও আমাকে খুব মানে খুব 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 ভাবে বলে দাদা আমাদের বাঁচাও, মানে অনিরুদ্ধ মিসেস। অনিরুদ্ধ মিসেস, ওকে। দাদা আমাদের বাঁচাও।
আমরা মানে পারছি না। একটা জিনিস দাদা জিজ্ঞেস করবো, হুম, এই হুম, ইনভেস্টিগেশন তুমি তো করো আগে থেকে, অনেক আগে থেকে হুম, করছো, হুম, হুম। ওদের কি শারীরিক মানসিক ভাবেও খুব প্রবলেম হচ্ছিল? উম, শারীরিক মানসিক ভাবে কোনো প্রবলেম নেই, কিন্তু ওরা হুম যখনই একসঙ্গে দুজনে থাকতো, হুম। যে স্পিরিট ছিল, সে স্পিরিট ওই জিনিসটি সহ্য করতে পারতো। বাপরে। আমি জানি না এর কারণ কি, কারণ না আমার এতদিনের জীবনে মানে প্রায় 1 দশক হতে চললো, আমি প্রায় 200+ কেসেস ইনভেস্টিগেট করেছি। হুম। আমি এরকম কেসেস কোনোদিন দেখিনি যে এরকম ইন্টিমেট হওয়ার সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রী যে এতটা মানে অসহ্য হয়ে যায় সে স্পিরিট। বাপরে দাদা, তারপর দাদা? হ্যাঁ, দেন তারপর আমি 26 নাগাদ অনিরুদ্ধ আমার বাড়িতে, অনিরুদ্ধর ওই ভাড়া বাড়িতে যাই। হুম। তো ঢোকার সঙ্গে সঙ্গে আমার একটা পচা গন্ধ নাকে লেগেছিল, গুয়ের গন্ধ, গুয়ের গন্ধ? গুয়ের গন্ধ। আমি অনিরুদ্ধকে বলি, তোরা কোনো গন্ধ পাচ্ছিস? ও বলেছিল, না দাদা, আমরা কোনো গন্ধ পাচ্ছি না। কিন্তু আমি গুয়ের গন্ধ পাচ্ছিলাম। মানে অনেক দিন ধরে হুম। যদি গু জমিয়ে রাখে, হ্যাঁ। প্রায় 6-7 মাস ধরে যদি এক জায়গায় গু জমে, বাপরে বাপ। কেমন গন্ধ বেরোতে পারে, হুম হুম। সেই গন্ধ আমি পাচ্ছিলাম। আমি ওকে বলি আমি পচা গন্ধ পাচ্ছি। ও বলে, দাদা আমরা তো পাচ্ছি না, কিন্তু আমি পাচ্ছিলাম। হয়তো আমার সিক্স সেন্স তখন কাজ করছিল, আমার এক্সপিরিয়েন্স তখন হয়তো কাজ করছিল। একদমই। তো দেন তারপর ওদের কাছে সব কেস হিস্ট্রি আরো ভালোভাবে শুনি, মানে তোকে যেটা বললাম সেটা আমাকে ফোনে বলেছিল, তো আমি সামনাসামনি শুনি। তাহলে আমার মনে হয় যে ফোনের থেকে সামনাসামনি শোনা অনেকটা ভালো। তো আমাকে ঠিক। ও সমস্ত ব্যাপারটা খুলে বলে যে দাদা এই হচ্ছে, আমরা যখন ইন্টিমেট হই, মানে আমরা যখন একসঙ্গে হই, হুম। তখনই এই ঘটনাগুলো, নক দ্য ডোর বা কোন ফুড স্টেপ, এরকম ব্যাপার। এর মধ্যে একটি মজার ঘটনা হচ্ছে, এই যে বাড়িওয়ালা হুম। যে ছিল অনিরুদ্ধর, সে নাকি রাত্রিবেলা ওই নিচের ঘরে আসতে চায় না। হ্যাঁ। হ্যাঁ, অনিরুদ্ধর ওই বাড়িওয়ালা রাত্রিবেলা ওই বাড়িতে মানে নিচে আসতে চায় না, সকালে সবসময় আসে, কিন্তু আফটার 6টা 7টা 8টার পর সে নিচে আসতে চায় না। বাপরে, মানে উনি তো জানতেন আমার মনে হয় যাতে। আমার মনে হয়, দেখ আমার মনে হয় উনি জানতেন, আমার মনে হয় উনি জানতেন। কারণ এর তো কারণ নেই। কেন অনিরুদ্ধ আমাকে এটাও বলেছিল, দাদা আমি রাত্রিবেলা এরকম বিপদে পড়ার জন্য ফোন করেছিলাম, উনি রাত্রিবেলা ফোন ধরতে চায় না, উনি রাত্রিবেলা কিছুতে নিচে নামবেন। তো দেন আমি যাই হুম ওর কাছ থেকে সম্পূর্ণ গল্প শুনি। হুম আচ্ছা, তার আগে আমি বলে রাখি, আমি এই ইনভেস্টিগেশনে কিছু বেসিক জিনিসপত্র ইউজ করি। সেগুলো হচ্ছে এমএফ মিটার, অ্যাজ এ প্যারানর্মাল রিসার্চের 3টে জিনিস ইউজ করে, একটা খুব বেসিক জিনিস। একটি ইএমএফ মিটার, যেখানে হুম টেম্পারেচার ফ্ল্যাকচুয়েট করবে, যেখানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডও ফ্ল্যাকচুয়েট করবে। আমি হুম। আগেও তোদের বলেছি যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ফ্ল্যাকচুয়েট করা বা মানে বাড়া বা কমার তারতম্য তখনই হয় যখন স্পিরিট ম্যানিপুলেট করে। ইভেন সেটা টেম্পারেচার ক্ষেত্র, কখনো হাই টেম্পারেচার করে দেয়, কখনো লো টেম্পারেচার করে দেয়। ঠিক। হুম 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 আমি হুম হুম। এরপর ইউজ করেছিলাম যেটা হচ্ছে একটি লাল বেলুন। এবার তুই প্রশ্ন করতে পারি, দাদা বেলুনটা লাল কেন? ঠিক। হুম। হ্যাঁ, তুমি যে কোনো আমরা কালারই নিতে পারতে। ঠিক, না না না, মানে আমি আমি তোকে বলছি। আমি আমি ভাবছি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, যে হ্যাঁ কোনো কালার, তুই বলতে পারি দাদা ওটাই হলুদ কেন না, সবুজ কেন না, কিন্তু হ্যাঁ আমরা হ্যাঁ হ্যাঁ। বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি যে লাল রংটা এতটাই সমস্ত মানুষের চোখে লাগে, ইভেন স্পিরিটের চোখে লাগে, যে লাল রংটায় ওরা খুব আকর্ষিত হয়। আমরা ও। যারা আমরা যারা প্যারাসাইকোলজি নিয়ে বিশ্বাস করি, প্যারাসাইকোলজি নিয়ে পড়াশোনা করি, প্যারাসাইকোলজি নিয়ে চর্চা করি, তারা আমরা বিশ্বাস করি লাল রংটা তাদের চোখে খুব আকৃষ্ট হয়। বুঝতে পেরেছি। তো then আমি একটা কয়েকটা বেলুন আনতে বলি। তো তার মধ্যে 4-5টা ফোলানোর চেষ্টা করে, 6টা এনেছিল না 5টা এনেছিল, 3টে না 4টে ফেটে যায়, হুম একটা জীবিত থাকে। সেই বেলুনটাই আমি ওখানে বসাই, সেখানে ইএমএফ মিটার বসাই, আর ইনভেস্টিগেশন স্টার্ট করি। আমি ওখানে ইকোবক্স ইউজ করিনি, কারণ আমার মনে হয়েছিল যে এখানে আমার, কারণ অনেকে বলে ইকোবক্সে যে ওয়ার্ড গুলো আছে সেই ওয়ার্ড গুলো হয়তো ক্লিয়ার নয়, বা অনেকে এটা অবিশ্বাস করতে পারে। মানে আমার তো কি শত্রু আছে, তুই আমাকে জানিস, আমি তুই ভালো মতো জানিস আমার এই ফিল্ডে অনেক রকম অনেক শত্রু আছে। তো তারা অবিশ্বাস করতে পারে যে ইকোবক্সে আমি ম্যানিপুলেট করার চেষ্টা করেছি। ঠিক। হ্যালো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ। দাদা, হ্যাঁ। আছি আমি। হুম।
তো দেন আমি যেটা সোজা চেষ্টা করি সেটা হচ্ছে একটি হচ্ছে ইএমএফ মিটার আর একটি বেলুন, লাল বেলুন। তো আমি লাল বেলুনটা যখন বসাই, লাল বেলুনটার ওপরেই লাল বেলুনটা এবং ইএমএফ মিটারটাকে বারবার বলি যে আপনি যদি থাকেন তাহলে চেষ্টা করুন। প্রথমে বলি ইএমএফ মিটারের কাছে আসার জন্য, এবার ওখানে 000 আছে ম্যাগনেটিক ফিল্ড, আপনি যদি ওটাকে ছোঁয়ার চেষ্টা করেন বা কাছে আসার চেষ্টা করেন তাহলে ওখানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বাড়বে, আর আমরা বুঝতে পারবো বা আমি বুঝতে পারবো যে আপনি ওখানে এখানে আছেন। তো প্রথম ক্ষেত্রে স্পিরিট না ওই ইএমএফ মিটারে কোন রকম না ম্যানিপুলেট করার চেষ্টা করছিল না। যেটা মজার ব্যাপার হলো, আমি প্রায় আমার এতদিন এক্সপিরিয়েন্স, আমি 4-5 বছর পর দেখলাম যে ওরা যে স্পিরিট ছিল সে বেলুনের দিকে টাচ করা শুরু করলো। তা যখন দেখলাম বেলুনটি, প্রথমেই বললাম যে যদি আপনি সত্যিকারে এখানে থাকেন তাহলে বেলুনটি ডান দিকে মুভ করার চেষ্টা করুন। তো উনি দেখলাম আস্তে করে বেলুনটি আমার বাঁ দিকে মুভ হওয়ার চেষ্টা করলো। আমি তোকে দরকার হলে ভিডিওগুলো পাঠিয়ে দেবো, দেখেছিস হয়তো। বাঁ দিকে মুভ করার চেষ্টা করলো। তো আমি তখন বললাম যে সত্যি আপনি যদি থাকেন তাহলে এটা ডান দিকে করে দেখান। বেলুনটি না আস্তে করে ডান দিকে মুভ হওয়ার চেষ্টা করলো। তো আমি বললাম যে সত্যিকারে যদি আপনি থাকেন তাহলে আবার এটা বাঁদিকে করুন। তো বেলুনটি আবার বাঁদিকে হওয়া শুরু হলো। তো আমি যখন ডান দিক বাদিক হচ্ছিল তখন আমি খুব নর্মাল কোয়েশ্চেন করলাম, যে অনেকে বিশ্বাস নাও করতে পারে, অনেকে বলতে পারে যে আপনি ম্যানিপুলেট করছে বেলুনটিকে, কিন্তু ঘর এয়ারটাইট ছিল। আমি তখন বললাম ওটাকে সোজা করে দেখান। কোচিং তোকে আমি বলি বেলুনটি সোজা হোল্ড হয়ে গেল, মানে সোজা দাঁড়িয়ে গেল, একদম সোজা দাঁড়িয়ে গেল। আর বেলুনটি আর না ডান দিক না বাঁ দিক। কি করে সম্ভব দাদা এটা? আমি মানে আমার রিসার্চের এত দিনের পর আমি বর্ধমানের একটি কেস দেখেছিলাম এরকম বেলুন মুভমেন্টে। আর কৌশিক আমি তোকে বিশলি অনিরুদ্ধের ওই ভাড়া বাড়িতে আমি দেখলাম যে বেলুন এইভাবে মুভমেন্ট করা সম্ভব। আর তখন আমি আরো গভীরে যাওয়ার চেষ্টা করলাম, যখন দেখলাম বেলুন মুভমেন্ট করার চেষ্টা করলো। কারণ আমরা রিসার্চারে বিশ্বাস করি যে একটি ডিভাইস বা একটি বস্তুকে ম্যানিপুলেট করে কখনো অনেকে অবিশ্বাস করতে পারে যে একটি মানে এটা প্যারাসাইকোলজিরও একটা জায়গা। অনেকে বলতে পারে যে একটি ডিভাইসের উপর আপনি কি করে বিশ্বাস করছেন, দুটা স্পিরিট ছিল। এটা প্রশ্ন তোর কাছেও থাকতে পারে। একদমই। তো আমি তারপর ইএমএফ মিটারের দিকে গেলাম। আমি বললাম ওখানে 33 ডিগ্রি, তখন সেদিনকার মানে সেই 26 তারিখের 26 এর টেম্পারেচার ছিল 31.3 ডিগ্রি সেলসিয়াস। তো সেখানে 33 এই জন্য দেখাচ্ছিল যে ঘর পুরো ব্লক ছিল, এয়ার টাইট ছিল। তো ঘরে যখন এয়ার ব্লক হবে তখন তো গরম একটু বাড়বে 2 ডিগ্রি মতো, স্বাভাবিক ব্যাপার। বিজ্ঞানও আমরা যারা জানি সবাই জানি যে এয়ার টাইট ঘর। আমি যখন বললাম এটা 33 ডিগ্রি আছে, আপনি করে ওটাকে আবার 29 বা 30 করে দেখাতে পারবেন, কিছুক্ষণ পর কষে ওটা টেম্পারেচার নামতে টেম্পারেচার ফ্ল্যাকচুয়েট হতে শুরু করলো। দেন তারপর আমি আরো ওনাকে বললাম যে আপনি টেম্পারেচারটা আরেকটু নামিয়ে দেখান। 27 হতে শুরু করলো, কখন আবার 33 হয়ে যাচ্ছে। তাহলে আপনি 33 করেছেন, সেটাকে 29 করে দেখান, আবার 29 হয়ে গেল। বাপরে বাপ। তো আমাকে অনিরুদ্ধ তখন বলেছিল দাদা তোমার কি মনে হচ্ছে? বললাম না। অনিরুদ্ধ আমাকে তখন বলছে, আমি বারবার বলছি অনিরুদ্ধ চুপ কর, কারণ স্পিরিট কমিউনিকেট করছে। অনিরুদ্ধ এক্সাইটেড হয়ে গেছিল, একটু এক্সাইটেড হওয়া স্বাভাবিক ব্যাপার, কারণ তারা নতুন বিয়ে করেছে, ওটা নিজস্ব ফ্যামিলি আছে, ফ্যামিলি হবে। একদম সেখানে দাঁড়িয়ে এরকম যদি হয় জিনিসটা মানে প্রবলেমও তো হয় না। ওর মিসেস তখন আমার পাশে ছিল, মারাত্মক ভয় ছিল, মানে বারবার বলছিল, মানে আমাকে এমনও বলেছিল দাদা তুমি বেরাবে আমরা তোমার সঙ্গে বেরিয়ে যাব, আমরা এই বাড়িতে একদিনও আর থাকবো না। ওর মিসেস আমাকে এই কথাও বলেছে। ইভেন আমি একবার ওই শুনেছিলাম ওখানে 2 নক্স হয়, তো আমি 2 নক্স ওদের বাথরুমের দরজায় করেছিলাম। আমি বলেছিলাম যে আপনি যদি এত ক্ষমতা থাকে আপনার, তো আমার সামনে 2 নক্স করে দেখান, তো বেলুনটাকে ফাটিয়ে দেখান। স্পিরিটকে আমি একটা চ্যালেঞ্জ করেছিলাম, এটি সত্যি আমার উচিত হয়নি, কেননা আমি অ্যাজ এ রিসার্চার বিশ্বাস করি গিভ রেসপেক্ট গেট রেসপেক্ট থিওরিতে আমার একদম উচিত হয়নি, কারণ আমি চেয়েছিলাম যে আরো গভীরে যাওয়ার জন্য। তো দেন যখন নক হয়নি, কোনো বেলুন ফাটায়নি, কিন্তু বেলুন মুভমেন্ট, টেম্পারেচার ফ্ল্যাকচুয়েট,
আমি যা যা বলেছি একটার পর একটা যে এনার্জি ওখানে ছিল সে করার চেষ্টা করে, বা এই যে এন্টিটি ওখানে ছিল সে করার চেষ্টা করেছে। তো দাদা কোনোভাবে কি জানা গেল যে ওখানে কে ছিল বা কি হয়েছে? আমি না এত গভীরে যাওয়ার চেষ্টা এই জন্য করিনি, কারণ প্রথম কথা কেসটি বাড়িটি একটি একটি ভদ্র মহিলার, তো কোনো জায়গা বদনাম করতে এইভাবে আমার কোনো রকম আমি কোনোদিন করিনি। আমি এতদিনের কেসে এতদিন কেস নিচ্ছি, এত মানুষের কেস নিয়েছি, আমি কোনোদিন বদনাম করার চেষ্টা করি। কিন্তু আমি অনিরুদ্ধকে বারবার এই কথাই বলেছি, অনিরুদ্ধ এই বাড়িতে থাকিস না, তো এই জন্য সেফ না। কারণ আমার মনে হয়েছে আচ্ছা তার মধ্যে এর মধ্যে এই ভিডিওর মধ্যে একটি রেড অর্বস পাই, আমি সেই ছবি তোকে পাঠিয়ে দেবো, একটি রেড অর্বস পাই। আর রেড অর্বস যদি আমরা আমার ভিউয়ার্স তোর ভিউয়ার্সরা যদি গুগল করে রেড অর্বস লিখে, আমি বলবো সকলকে বলবো, কেননা অনেকে হয়তো নাই জানতে পারে, রেড অর্বস লিখে গুগলে সার্চ করবে। তুমি ছোট্ট করে একটু বলো না যাতে লোকেরা বুঝতে পারে। ঠিক, রেড অর্বস কখনো তারা কখনো ভালো হয় না, তার অ্যাগ্রেশন থাকে, তাদের মধ্যে অ্যাগ্রেশন থাকে, তাদের মধ্যে কখনো পজিটিভনেস থাকে না, তারা সবসময় রাগী ভাব থাকে, আর তারা সবসময় চায় যে হার্মফুল কিছু করব। কিন্তু আমি তাও বলি যে আমি এই থিওরির একটু বিপরীতে যাই, কারণ আমি বিশ্বাস করি যে আমার এতদিন ইনভেস্টিগেশন স্পিরিট আমার কোনোদিন ক্ষতি করেনি, তো আমি এটা কাউকে বিশ্বাস করার চেষ্টা করবো না যে স্পিরিট তাদেরও ক্ষতি করে। কিন্তু রেড অর্বস যখন আমি পাই তখন আমি ওদের ক্লিয়ার করি এটা রেড অর্বস। আচ্ছা এটা আবার বলে রাখি, এই অর্বস গুলো কিন্তু ধরে কিন্তু না, ক্যামেরা তো ধরেই অবভিয়াসলি। এই ক্যামেরাটি করছিল কিন্তু ইয়ের মিসেস, ওর মিসেস কিন্তু করছিল। ও আমাকে বলে দাদা অনেকগুলো না এরকম গোল 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 কিছু ঘুরে যায় না সত্যি, তার মধ্যে দেখি রেড অর্বসটা চলে আসে। আর রেড অর্বসটা যখন পাস করে তারপরে কিন্তু এই ব্রেন মুভমেন্ট গুলো শুরু হয়। আরে বাপ রে, তারপরেই ব্রেন মুভমেন্ট গুলো শুরু হয়। তো বর্তমানে অনিরুদ্ধ কেমন আছে? মানে অনিরুদ্ধ এই বাড়িটি ছেড়ে দিয়েছে আমি যতদূর জানি। অনিরুদ্ধ ওই বাড়িতে গেছিল, ও 2 মাসের অ্যাডভান্স দিয়েছিল, তা নিয়েও কথা বলতে গেছিল। এবার জানি না, দেখ আমার কেস হচ্ছে তাকে খুঁজে দেওয়া। আমি সেটা বলবো না, আমি সেটা জানতেও চাইবো না। মানে তুমি ওখানে বলে দিয়েছো যে এই জায়গাটা তোদের জন্য ঠিক না, সেফ না, কারণ ওরা একটা নতুন ফ্যামিলি হবে, সেখানে অনেক রকমের সম্পর্ক, সেখানে এই সব বিষয়গুলো কিন্তু এই ধরনের স্পিরিটটা টানে, যেটা শুনেছি আমি অন্যান্য গল্প থেকে। একদম 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 একদম। তুমি বেশিক্ষণ থাকোনি ওখানে একেবারে? না তাও ছিলাম 1 ঘন্টা মতো, 1-1.5 ঘন্টা মতো ছিলাম। যতদূর দেখ আমার কাজ হচ্ছে প্রমাণ জোগাড় করা, একদমই। তো আমি যতদূর প্রমাণ পেয়েছি ততদূর প্রমাণ জোগাড় করে নিয়েছি, জোগাড় করে আমি বেরিয়ে আসি। ঠিকই, ওদের প্রমাণগুলো তুলে দিই হাতে। দেন অনিরুদ্ধ খুব শক্ট হয়। অনিরুদ্ধ আমাকে যখন বেলুন মুভমেন্ট শুরু হয়, অনিরুদ্ধ তখন আমাকে বলে যে উজ্জ্বলা তুমি কি বলছো না, চুপ কর, চুপ, একদম চুপ। দাদা একটা জিনিস আমি জানতে চাইবো, আশা করি আমাদের ইনভেস্টিগেশনটা এখানে শেষ হয়েছে, আশা করি। হ্যাঁ দাদা, এর আগে তুমি আমাকে অ্যাজ আ ফোনে আমাকে কথা বলছিলাম, তুমি একজন বড় সেলিব্রিটির দিদির বাড়িতে তুমি গেছিলে, সেটা কি একটু জানতে পারি? এটি প্রায় 2019 সালের ঘটনা, করোনার আগে ঘটনা। মানে একটু বলো না, তাহলে দর্শকরা একটু জানুক এটা। পশ্চিমবঙ্গের একজন নামকরা ডিরেক্টর, পশ্চিমবঙ্গের নামকরা ডিরেক্টর, তার মিসেসের মানে তার শালীর বাড়িতে আমরা ইনভেস্টিগেশন করতে যাই। আমি যে আগে টিমের সঙ্গে ছিলাম, একদমই তাদের সঙ্গে ইনভেস্টিগেশন করতে যাই। সেখানে কেস হিস্ট্রি ছিল যে ওখানকার মানে যে ভদ্রমহিলা আমাকে দেখেছিল, মানে যে সেলিব্রিটির যে বোন আমাকে ডেকেছিল, বা বোন বা দিদি আমাকে ডেকেছিল, সে বারবার বলার চেষ্টা করেছিল যে তার ছেলে এমন কিছু কথা বলে সেই, বা এমন কিছু নাম বলে সেগুলো শুধুমাত্র তার মাই জানতো। তার মাই মানে ওই সেলিব্রিটির মা, ওই বোনের মা, সেলিব্রিটির বোনের মা। ওকে, মানে সেলিব্রিটির বোনের মা।
হ্যাঁ, সেলিব্রিটির বোনের বাড়ির কেস করতে গেছিলাম, তা সেই বোনের মা মানে ওই নামগুলো শুধুমাত্র ওই সেলিব্রিটি জানতো। মানে ধর আমি আমার মাকে একটি নামে ডাকি, ঠিক, সেটি আমার মাকে আমিই ডাকি শুধু, ঠিক, তো তোদের জানার কথা নয় না। তো ওই বাচ্চাটি জন্মের পর থেকে যখন একটু বড় হওয়া শুরু করে, তখন ওই সেলিব্রিটির বোনের মা মারা যায়, কিন্তু ওই নামগুলো করা শুরু করে। বুঝতে পেরেছি। তো আমাদের বলেছিল যে আমরা চমকে গেছিলাম যে ওই নামগুলো জানলো কি করে। তারপর দাদা? তো দেন আমরা সারা রাত ইনভেস্টিগেশন করি। সেখানে অনেক রকম ডিভাইস, ইভেন বাচ্চাটি যখন ঘুমাচ্ছিল, বাচ্চাটি নাকি রাত্রিবেলা বসে বসে একা একা কথা বলতো। তো ওখানে আমরা একটা ক্যামেরাও লাগিয়ে এসেছিলাম যে বাচ্চাটি কথা বলছে কিনা, বা কোন রকম অর্স বা কোন রকম অন্য কিছু আসছে কিনা। তো লাগিয়ে এসেছিলাম, সারা রাত ও ঘুমাচ্ছিল, ক্যামেরা তার সঙ্গে চলছিল। তো দেন ওই সেলিব্রিটির বোনকে নিয়ে আমরা কমিউনিকেটে বসি, যে ঘরটিতে উনি বারবার বলছিল যে যা হয় এই ঘরটিতে হয়, আর আমার ছেলের সঙ্গে হয়। তো তারপর আমরা ওই ভদ্রমহিলাকে নিয়ে, মানে সেলিব্রিটির বোনকে নিয়ে আমরা বসি। দেন আমরা কথা বলার চেষ্টা করি। ইভেন ইকো বক্সে অনেক রকম এমন ওয়ার্ড আসে, এমন কিছু নাম আসে, ইভেন ওই সেলিব্রিটি বোনের যে ডাক নাম সেটা আমাদের জানার কথা নয়, যেটা ওর মা ওকে বলে ডাকতো, মানে ওনাকে বলে ডাকতো, সেই নামটি আসে। তো আমরা পরে এটা বুঝতে পারি যে যে ওনার মা সত্যি ওনাদের সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা করছিল, আর বাচ্চাটির সঙ্গে সত্যিকারে মানে সঙ্গে মিশে কানেক্ট হয়ে গেছিল, আর বাচ্চাটি সত্যি ওই ওর মাকে দেখতো। অদ্ভুত ঘটনা এটা একটা। কোনোভাবে সলভ হয়েছিল তারপর? দেন দেখ, তারপর আমরা চলে আসি। তারপর ওনার সঙ্গে উনি অ্যাকচুয়ালি উনি বিদেশে থাকেন, যে ভদ্রমহিলার নাম করলে উনি বিদেশে থাকেন, অনেকবার কথা হয়েছিল। তারপর তো আমরা আমি বারবার বলছি আমাদের কাজ খোঁজা, তো আমরা খুঁজে দিয়ে এসেছিলাম। সেটা বলছি না, মানে আমি জানতে চাইছি যে হ্যাঁ, উনি যদি বিদেশে থাকে, উনি কি যখন বিদেশে থাকতেন তখন থেকে তখনও তাই হতো। ওই বাচ্চাটি যখনই ঘরে বসে থাকতো, ওদের বিদেশে না প্রত্যেকটি বাচ্চার ঘরে একটি ক্যামেরা লাগানো থাকে। হ্যাঁ, তো ওই ক্যামেরাতে ওরা হ্যাঁ তো ওই ক্যামেরা ওর মোবাইলে দেখতো বাচ্চাটি একা একা কথা বলছে। এটাও আমাদের বলেছে, এই কেসে এটাও ছিল। এটা তো হতেই পারে, অনেক সময় আমরা দেখি বাচ্চারা ঘুমের মধ্যে হাসে। সব সময় এটা ঘুমের মধ্যে নয়, সব সময়। ভাব তোর সঙ্গে আমি কথা বলছি, যেমন ও কারোর সঙ্গে কথা বলে যাচ্ছে সব সময়। এবং ও বাচ্চাটা কি জ্ঞান আছে যে কথা বলছে? হ্যাঁ, একদম নর্মাল বসে বসে। ভাব পাশে কেউ বসে যেরকম কথা বলে, খেলনা দিচ্ছে, খেলনা আবার এরকম হাতে করে নিচ্ছে, দেখাচ্ছে যে আমি খেলনা নিচ্ছি, মানে এটা ওনার কথা, ওনার ভার্সন। বাপরে। দেন তারপর কেসটি আমরা ওইভাবে এগাই। তো তারপর সলভ হওয়ার পর তখন আমরা ওদের কাছে সব ফুটেজ তুলে ধরি। এই হলো দ্যাটস অল, এই হলো ওই বর্ধমানের কেসটি। তবে এই কেসটি আমি কোনোদিন রিভিল করি, এই কেসটি আমার বইতেও আমি দিইনি, কারণ ওনার বারণ ছিল। কারণ ওনারা এত হাই প্রোফাইল মানুষ, আমি বললাম তো এতটা হাই প্রোফাইল, শুধু আমি নাম বললেই এখন আগুন লেগে যাবে। আমি জানি এটা, আমি নাম বললে এখন আগুন লেগে যাবে। আমি এটা জানি কে ছিল না ছিল, কিন্তু এটা সিকিউরিটি পারপাস আমরা কোনোভাবে রিভিল করা যাবে না। একদমই না। পশ্চিমবঙ্গে এখন আগুন লেগে যাবে, কালকে সকালে তুই পাবলিশ করবি, পরশু থেকে আগুন লেগে যাবে। তবে পশ্চিমবঙ্গের নাম করা ডিরেক্টর, আমি জানি তাকে। তো সেই কেসটি আমার জীবনে আরেকটি মানে মানে খুব ভালো লাগার কেস। যেমন এই অনিরুদ্ধর কেসটি আমার খুব ভালো লেগেছে, মানে অনেকদিন পর ওখানে এরকম বেলুন মুভমেন্ট তো আমি অনেকদিন পর দেখলাম, যে আমি বলছি ডান দিক বাঁ দিক, আর ও সত্যিকারে ডান দিক বাঁ দিক করছে, আমি বলছি হোল্ড করে দিচ্ছে। এটা আমি সত্যিকারই বলছি, এই ইনভেস্টিগেশন আমি গৌরব তিওয়ারির দেখেছিলাম, আর গৌরব তিওয়ারির থেকে চেষ্টা করেছিলাম, আগা গোড়াই, আর গৌরব তিওয়ারির এই ব্যাপারটিকে নিয়েই আমি তুলে ধরেছিলাম। তো দেন আমার মনে হয়েছে আমি সফল হয়েছি। একদমই।
থ্যাংক ইউ দাদা, আমাদেরকে এত সুন্দর একটা ঘটনা উপহার দেওয়ার জন্য। আমাদের দর্শকদের কাছ থেকে মানে কি বলবো, দর্শকরা জানতে চেয়েছিল, মানে আমার মানে কেউ বলেনি, কিন্তু আমার ইচ্ছা ছিল দর্শকদের এটা জানাই যে ডক্টর উজ্জ্বল গুপ্ত এরকম একটা ইনভেস্টিগেশন কিছুদিন আগে গেছে, সেটা রাখাটা খুব দরকার। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। রাখছি দাদা, থ্যাংক ইউ দাদা। তো অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, এবং ভূতরে কলকে আরও এগিয়ে নেওয়ার জন্য সাবস্ক্রাইবটা টিপে দেবেন এবং বেল আইকনটাও টিপে দেবেন। ধন্যবাদ, শুভরাত্রি।